যে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি নাই বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। তার মানে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না। তা এখন আজকে যখন আবার এই গণতান্ত্রিক দলটা, এই স্বাধীনতার পক্ষের শক্তির দলকে আপনি নিষিদ্ধ করতেছেন, সেখানে সে সংস্কার বা কমিশন গুম কমিয়ে অধ্যাদেশ ওই একই কায়দায়। কীরকম জানেন, আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু দুইটা বেসিক জায়গায় মানি নেই। সেটা কি? জুলাই সনদ মানবো না, গণভোট মানবো না, গুম কমিশন মানতেছি না, বিচার বিভাগ আলাদা হোক সেটা মানতেছি না। এই যে বেসিক, আপনি এই চারটে জিনিস করলে বাকিগুলা লাগে না। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করলো, এখন নিষিদ্ধের প্রতি মানুষের একটি ঝোঁক আছে, সেটিও কিন্তু কামাল ভাই বলেছেন। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের আরো জনপ্রিয়তা বেড়ে গেল কিনা? অনেক রাজনীতিবিদ, সিনিয়র রাজনীতিবিদ এবং সাংবাদিক, গণমাধ্যম কর্মী তারাও কিন্তু একই কথা বলছেন। না না, দেখেন, বিষয়গুলা জনপ্রিয়তা পাইলো কি পাইলো না সেটা তো একটা ভিন্ন আসপেক্ট। এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণটা তো করেছিল ইউনূস সরকার। মেনলি চাইছিলেন তখন তারা কি, যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিবে, মানে দলটাকে নিষিদ্ধ করবে। তারপরে যখন একটা চাপ আসলো বিএনপির তরফ থেকে, বলা হইলো যে না, আমরা এগুলার পক্ষপাতী না, এইটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। তখন তিনি একটা মধ্যপন্থা বাইছে নিলেন, যেটা কি, দলও নিষিদ্ধ করলাম না, তখন একটা ইস্যু বানাইলো যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, স্থগিত থাকবে। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করারই সামিল, কারণ আপনি কাজ করতে না পারলে দল রেখে কি হবে। তখন কিন্তু বিএনপি এইগুলার বিরোধিতা করছে। এখন আপনি যদি বিএনপি নিজে গণতান্ত্রিক দল দাবি করে, নিঃসন্দেহে গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সেদিনের যে বক্তব্য, তার সাথে এটা যায় না। আপনাকে এটা বীর দর্পে বাতিল করা উচিত ছিল, কারণ আপনি অনেক মারাত্মক সেন্সিটিভ অনেক অধ্যাদেশ, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, গণতন্ত্রকে ধরে রাখার জন্য প্রয়োজন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত ধরে রাখার জন্য প্রয়োজন, সেই বিচার বিভাগ, বিচারক নিয়োগ করার যে স্বাধীন কমিশন, সেই অধ্যাদেশটা আপনি বাতিল করে দিয়েছেন। সেটা ছিল খুব জরুরি। রাজনৈতিক দল তো আপনার গণতান্ত্রিক দল হিসেবে অ্যালাউ করতে পারেন। ক্ষমতার বাইরে যখন আপনি থাকেন, তখন আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হই, মারাত্মকভাবে স্বাধীনতার বিচার বিভাগের স্বাধীনতা আমরা ক্লেম করি। আরও ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এটা মনে হয় যে খুব বন্ধ করার জন্য বন্ধ করছে না কোনো রাজনৈতিক কারণ। রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের বোধহয় জানা আছে, যে পাবলিক সেন্টিমেন্ট যদি এই অধ্যাদেশটাকে কার্যকর না করে, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যে এই সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যাবে। তার মানে সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর, সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন। তা আপনি যদি আপনি ক্ষমতায় যাওয়ার পর আপনি সেন্টিমেন্টকে চিন্তা করে একটা গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেন, যৌক্তিক অযৌক্তিক বিতর্কে আমি যাচ্ছি না, আপনারা তো এটার পক্ষে ছিলেন না, এখন যাচ্ছেন, তাহলে সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। তাইলে যদি বলেন সংস্কার, জুলাই সনদ, সেটাও তো একটা সেন্টিমেন্ট। সেটার বেলায় তো আপনারা আবার বলছেন কি, যে দেশ তো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তো রাষ্ট্র আবেগ দিয়ে না চললো, ওখানে এই স্টেটমেন্টটা আসলো কেন? কাজে এগুলো খুব কোশ্চেন মার্ক। আর আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইল আপনি তো সেই জায়গাটাই বহাল রাখলেন, যেই কথাটা মাহবুব কামাল ভাই বললো, যেটা আরও কঠিন করলেন, যে এখন তার নামে স্লোগান দিলেও গ্রেপ্তার করবেন। স্লোগান দিলে গ্রেপ্তার করবেন, আপনি সেন্টিমেন্ট দমাইতে চাচ্ছেন, তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তি কিন্তু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যায়, রূপান্তর হয়, বিজ্ঞান বলে। আপনি পৃথিবীর কোনো শক্তি কিন্তু ড্যামেজ হয় না। আপনি একটা শক্তি এখান থেকে দাবায় দিলেন, কিন্তু সেই শক্তিটা রূপান্তরিত আরেক ফর্মে সে বের হয়ে যাবে। সুতরাং সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই। কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে। আচ্ছা, জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে, অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি সব,
আপনি তো এটা বৈধতা দিতেছেন যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অদ্যাদের আরো ট্র্যাজেডি, আমি খুব ইম্পার্শিয়াল ভাই। আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি, আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না ইলিয়াস আলী ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, ঠিক আছে? ইলিয়াস আলীকে স্বামী হারানোর ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না, আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি ওয়াজ জাস্ট সাইলেন্ট। এখন আপনি যদি আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না। কাজে আপনি জুলাই সেন্টিমেন্টের কথা যে বলেন, আলটিমেটলি হোয়েন ইউ আর বেনিফিটেড, মানুষ তখন ভুলে যায়। আপনি দেখেন জামাতের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল, ওই যে কি জানি আইসিটি কোর্টে, ওই যে মানবতা বিরোধী অপরাধে, হ্যাঁ, আচ্ছা, তাদের ছেলে কোনটা ফেল করছে? তাদের ছেলে যারা যারা দাঁড়াইছে ফেল করছে কে? তারা কি এত পপুলার যে তাদেরকে তারা পাশ কি পপুলারিটি দিয়ে হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তো সামনে আমরা ইসলামী ফোর্সের উত্থান আরো দেখবো, নাকি ইঞ্জিনিয়ারিং। এরা এত পপুলার। আরমান পাশ করছে, আপনি দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করছে, মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করছে। আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরী পাশ করছে, ফেল নাই তো কেউ। কিন্তু তারাই তো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ অভিযোগ তুলছে। আপনি কথাটা আমি বলতে পয়েন্ট আমি আপনি কি বলতে চাচ্ছি, তারা কি খুব পপুলার? আবার যদি জানেন ইঞ্জিনিয়ারিং, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কাদের কথা বলবেন? ইঞ্জিনিয়ারিং কি এনসিপি করছে? ইঞ্জিনিয়ারিং জামাত করছে? বা ইঞ্জিনিয়ারিং কি বিএনপি করছে? আপনি কোনটা বলতে পারবেন? এখন যদি বলেন ইঞ্জিনিয়ারিং জামাত করছে বা ইঞ্জিনিয়ারিং এনসিপি করছে, তো এনসিপি যদি ইঞ্জিনিয়ারিং করতেই পারে, তাই 6টা সিট নিবে কেন? ইঞ্জিনিয়ারিং যদি জামাত করতেই পারে, 68টা সিট নিবে কেন? 200টা নেয় নাই কেন? এগুলো তো অন্য প্রশ্ন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি সেন্টিমেন্টের কথা বলছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় আছে, আওয়ামী লীগের পক্ষে 3টা জিনিস খুব মারাত্মকভাবে কাজ করে। একটা হলো মিডিয়া, আর একটা হইলো প্রশাসন, আর একটা হইলো বিজনেস অলিগার যাদেরকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি এই 3টা সেক্টরই মেইনটেইন করে। এখন এই জায়গাটায় বিএনপি আছে। আপনি দেখেন মিডিয়া বিএনপির পক্ষে আছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিজনেস অলিগার তারাও তাদের পক্ষে আছে। প্রশ্ন হচ্ছে এরাই ফ্যাক্টর ক্ষমতায় রাখা না রাখা। আপনি জানেন মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াও দিতে পারেন। মিডিয়া ইজ সাচ এ থিং। সুতরাং এই মিডিয়া আজকে যে কারণে তাদের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিডিয়াগুলো গত 15 বছর যে কারণে ছিল, সেই জায়গাটা যদি কেউ অকুপাই করতে পারে, তাহলে মিডিয়া, প্রশাসন, বিজনেস অলিগার তাদের পক্ষে থাকবে। আর যদি না পারে, কোনো কারণে যদি এই 3টে সেক্টর ছুটে যায়, তখন এই যে আওয়ামী লীগ আজকে যারা শিরিন শারমিন চৌধুরীর গ্রেফতার করলেন, 5 দিন পরে জামিন পেল, দে উইল কিপ সাইলেন্ট। সময়ের ব্যবধানে তারা দেখা যাবে আবার, এখনই না, কালকে পরশু না, ট্রেডিশনাল আপনি ওয়ার্কআউট করতেই পারেন। এগুলো প্রতীকী, মানে প্রতীকী অপোজ করা, এটা বিধিবিধানের মধ্যেই আছে। এখন কারণে অকারণে করলে এটা করতে করতে আবার এটা একসময় একঘেয়েমি হয়ে যায়, সেটা আমরা সময় দেখব। কেবল শুরু হইল সংসদ, সে কারণে এর মধ্যে 4বার ওয়াকআউটের ঘটনা ঘটেছে। কারণ এখানে এই যে সেন্টিমেন্টের বিষয়গুলো, আপনি একদিকে সেন্টিমেন্ট দেখবেন আর একদিকে দেখবেন না, তাহলে তো প্রবলেম হয়। এই যে যেমন সেন্টিমেন্ট কোনটা, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, পাবলিক সেন্টিমেন্ট আপনার বিপক্ষে যাবে, সে কারণে। এখন গুম অধ্যাদেশ নিয়ে কথা যেটা হইল, পাপিয়া বলছে যে তার কথাই যুক্তি আছে যে হ্যাঁ আমরা এটাকে পরে আরো সুন্দর করে আরো পোক্ত করে আনবো, কিন্তু প্রশ্ন সেটা না। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে আপনি বাদ দিয়ে দিলেন, ইট ইজ রিলেটিং টু সেন্টিমেন্ট। আজকে জুলাই চেতনার সেন্টিমেন্টের সাথে এটা সম্পৃক্ত, তো এই সেন্টিমেন্ট আপনি গুরুত্ব দেন না, 1 নম্বর। 2 নম্বর হলো কোনো আইন নিখুঁত হয় না। কোনো আইন, এটা আইন আস্তে 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 ডেভেলপ করে। যেমন আমাদের সংবিধান, এই 72-এর সংবিধানে চিৎকার করতেছি, এটা কিন্তু 17 বার সংশোধন হয়েছে। তার মানে কি, নিখুঁত কিছু হয় না। ঠিক এই মুহূর্তে উচিত ছিল এই গুম কমিশন অধ্যাদেশটাকে
আইনি রূপ দেওয়া, তারপরে আপনি এটা সংশোধন করতে পারবেন তো, এখানে কোনো বাধা নাই তো, যে আপনি 3 মাস পরে দেখেন যে না এটার ভিতরে আরো কিছু সংশোধন আনা দরকার বা পরিবর্তন আনা, পারতেন, কিন্তু আপনি করেননি, এটাই চূড়ান্ত, এবং এটা না করার জন্যই এটা বলা। তারপরে আসেন আপনার একটা কথা বলি, যে আরেকটা কথা বলছে পাপি আপা, যে জামাত নানান জায়গায় নানান কিছু করছে, জামাতের বিরোধিতা। আমার এইখানেই প্রশ্ন, যে জামাতের বিরোধিতাটা যে রাষ্ট্রীয়ভাবে করতেছে যারা, দুইটা পরাক্রমশালী দল, যেটা দুইটা, একটা দলের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি যুদ্ধ করছেন বলতে উনি তো আটক ছিলেন, বাট ওনাদের নেতৃত্বে ওনার সেই অনুপ্রেরণায় একটা যুদ্ধ হয়েছে। আর একটা দলের প্রতিষ্ঠাতা, সেই স্বাধীনতার ঘোষক অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান। দুইটা দলের কিন্তু একটা বিরাট বিরাট প্রভাব বলেন আর যাই বলেন এই বাংলাদেশে আছে, এবং এইটাকে আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রায়াল চলে মনে করেন, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা কিন্তু সেই পরিবার, খুব সহজ কাজ না। মৃত্যুদণ্ড দিছেন, কার্যকর করবেন, এটা আরেক চ্যাপ্টার, কিন্তু এটা কিন্তু খুব সহজ না। আবার জিয়া পরিবার খুব সহজ না, অনেক শক্তিশালী পরিবার, কিন্তু যখন যে আসেন সে একে অপরের বিরুদ্ধে লেগে যান। যেমন বেগম খালেদা জিয়াকে যখন বের করে দেওয়া হয়, সেটা আওয়ামী লীগ বের করে দিয়েছে, এবং জিয়াউর রহমানের খেতাবটা নিয়ে যখন টানাহেঁচড়া করা হয়, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আর আওয়ামী লীগের ভিতরে কিন্তু আরো মুক্তিযোদ্ধা ছিল, সেই মুক্তিযোদ্ধারা কি একবারও বিরোধিতা করছে যে মুক্তিযোদ্ধা পত্নী খালেদা জিয়াকে ওখান থেকে বের করছেন কেন, কিংবা তার খেতাব নিয়ে? আওয়ামী লীগেরও তো খেতাব নেওয়া হচ্ছে, জাতির পিতার উপাধিও তো নেওয়া আমি হয়েছে। ভাই বলতে দেন, আমি সেই জায়গায় আসছি। তার মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, সে ক্ষমতায় থেকে জিয়াউর রহমানের খেতাব নিয়ে টান দেয়, খালেদা জিয়ারে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে বের করে দেয়। তখন বিএনপির অবস্থা আমি বাদই দিলাম, কিন্তু তার দলের ভিতরে মুক্তিযোদ্ধা ছিল। একইভাবে আজকে আপনি আসেন যে আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করতেছে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল আমি শুনি না বিএনপি বলছে আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, তার মানে তারা স্বাধীনতার পক্ষের শক্তি না, তা বলছি না। এই স্লোগানটা তাদের মুখে ছিল না, এই স্লোগান ছিল শুধু আওয়ামী লীগের। এখন আজকে যখন আবার এই গণতান্ত্রিক দলটা, এই স্বাধীনতার পক্ষের শক্তির দলকে আপনি নিষিদ্ধ করতেছেন, সেখানে কিন্তু এই বিএনপির ভিতরে ফজলুর রহমান সাহেবের মতো মুক্তিযোদ্ধাও আছে, তারা কি কোনো প্রশ্ন করছেন? আমি সেই কথাগুলো রাখলাম। তার মানে কি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলতে কি কিন্তু আসে, নাকি রাজনৈতিকভাবে ক্যাশ করছেন? এইবার আসেন মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। এই দুইটা শক্তি, বিএনপি বলেন আর আওয়ামী লীগ বলেন, এরা কাল ধরে জামাতের বিরুদ্ধে। যারা ক্ষমতায় ছিল টানা 30 বছর ছিল, বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী 10 বছর, আর বেগম শেখ হাসিনার 2 টার্মে 20 বছর। এই যে ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় থেকে তারা সবসময় জামাতের বিরোধিতা করেন। হাস্যকর কিনা, কারণ কখনো তারা মন্ত্রী বানান, কখনো তারা আন্দোলনের জন্য নেন। তার আবার এই বিরোধিতা করতে করতে এত শক্তিশালী দল, তারা আজকে বিরোধী দল, 68টা সিট তারা পেয়েছে, তার বাড়িতে জাতীয় পতাকা 5 বছরের জন্য উত্তোলিত হবে। তাহলে এগুলো আসলে কি রাজনীতি, নাকি সত্যি সত্যি বিরোধিতা? টোটালটাই গেইমের পার্ট। তা নাহলে কিভাবে হয়? আমি কারো বিরোধিতা করছি না, আমি সিম্পল অ্যানালাইসিস দিচ্ছি। বাংলাদেশের সাথে পিস টকের মিলটা আমি দেখাচ্ছি আপনাকে। ছোট করে জানতে, ছোট করে 1.5 মিনিট লাগবে। 21 ঘন্টার আলোচনা হয়েছে ইসলামাবাদ টক্স, কি নিয়ে? ইরান আর আমেরিকার মধ্যে শান্তি আলোচনা হয়েছে 21 ঘন্টা। কিন্তু তারপর না বিরোধ হয়েছে কোন জায়গাটায়? 21 ঘন্টার যাই দেখেন বহু সমঝোতা হয়েছে, বহু শর্ত মাইনে নিছে। 2টা শর্তে গন্ডগোল হয়েছে। একটা হলো তুমি পারমাণবিক অস্ত্র বানাইতে পারবা না, আর তুমি হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিবা। এই 2টা লড়াই। আমার দেশের সংস্কার বা কমিশন অধ্যাদেশ ওই একই কায়দায়। কিরকম জানেন? আমি অধ্যাদেশের সবগুলো অধ্যাদেশ মেনে নিছি, কিন্তু 2টা বেসিক জায়গায় মানি নেই। সেটা কি? জুলাই সনদ মানবো না, গণভোট মানবো না, গুম কমিশন মানতেছি না, বিচার বিভাগ আলাদা হোক সেটা মানতেছি না। এই যে বেসিক, আপনি এই 4টে জিনিস করলে বাকিগুলা লাগে না। তার মানে কি? ওই যে দেখেন 21 ঘন্টার আলোচনা বেচতে গেল 2টা ইস্যুতে, একইভাবে আমাদের সমস্ত আলোচনা বেচতে গেল এই 2-4টে ইস্যুতে। আপনি 40টা 100 করেন না কি অধ্যাদেশ পালন? আপনি এই 2টা করে দেখেন না, গুম অধ্যাদেশ আর এদিকে বিচার বিভাগটা আলাদা করে দেখেন, করেন না? আপনি বাকিগুলা কিচ্ছু করাই লাগবে না। ওই তো এগুলো করে দেন। এই যে দেখেন আজকে ইলেক্টেড হবে যারা, বিএনপিতে মাত্র
33 বা 35টা মহিলা হবেন সংরক্ষিত আসনের এমপি। আপনি সেখানে 1300 ফর্ম দিয়ে দিলেন, কঠিন ইন্টারভিউ নেবেন, পৃথিবীর সেরা কঠিন ইন্টারভিউ নেবেন, যেখানে আপনি ভোটের ব্যাপার নাই, দল নমিনেট করবে ইন অ্যাকর্ডেন্স উইথ কনস্টিটিউশন। সেখানে 1300 ফর্ম বিক্রি করলেন, তারা লড়াই করবে। আমি তো চিনি, আমি নাম বলবো না, নাম বললে বলবে কি আমাকে দিয়ে বলাচ্ছে না। আমি অনেক কোয়ালিফাইড বিএনপির মহিলা দেখি যাদেরকে কোনো শর্ত ছাড়া তারা সংরক্ষিত আসনে এমপি দিয়ে দিতে পারে 30-35। তাদের সাথে আমি টক শো করছি, নানান জায়গায় দেখো 1300 ফর্ম। আর যেখানে ইলেকশনের মাধ্যমে যাওয়ার কথা সেটা কেউ জানে না। 11টা সিটি কর্পোরেশনে আপনি বানাই দিলেন, মেয়র বানাই দিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বানাই দিলেন, সবই ইলেকশনের মাধ্যমে হওয়ার কথা। কোনো ফর্ম বিক্রি নাই, কিচ্ছু নাই, দিয়ে দিলেন। আর যেখানে আপনার বৈধভাবে সাংবিধানিকভাবে সিলেক্ট করবেন আপনি, সেই সিলেকশনে আপনি 1300 ফর্ম বিক্রি করেন। এটা কি দলের ভিতরও তো আমি দেখি। আমি যদি বলেন এর গণতান্ত্রিক চর্চা, তাহলে প্রশাসক নিয়োগ দেন কেমনে? সবই আমার কাছে হাস্যকর। আসলে ইনফ্যাক্ট আমরা বলির পাঠা সাধারণ জনগণ, এই কামাল ভাইয়ের মতো লোক এন্দা হাইটে যাবে, আমার আপনার গাড়ি দিয়ে আনলে আমার আসা যাওয়া কষ্ট, আমরা সেই জায়গাটাই থাকবো। একটু জানতে চাই যে এই জুলাই স্মৃতি জাদুঘরের যে পরিচালনা পর্ষদ, সেটি নিয়ে নাহিদ ইসলাম বলেছেন যে একে দলীয়করণ করতে চাইছে সরকার। মানে জুলাই স্মৃতি জাদুঘর তৈরির পেছনে আসলে কি রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এর আগে? না, এটা তো ভেরি ন্যাচারাল। আপনি যখন জুলাই গণভবনকে যখন আপনি জুলাই স্মৃতি জাদুঘর বানাইছেন, এটা তো এক ধরনের প্রতিশোধও বলা চলে, যে একটা ফ্যাসিস্ট সরকার সে চলে গেছে এখানে। বাট আপনি যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন, এটা গণভবন প্রধানমন্ত্রীর বাসভবন অফিসিয়ালি। এখন প্রধানমন্ত্রীর বাসভবনকে আপনি জাদুঘর বানাবেন কিসের ভিত্তিতে, কিভাবে? এখন যদি মনে করেন আপনি যদি এটা সাংবিধানিকভাবে করেন কিংবা কোনো আইনি প্রক্রিয়ায় করেন এবং পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়ে যদি করে, সেটা এক কথা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটাকে জাদুঘর বানাইছেন, আমি কিন্তু অ্যানালাইসিস দেবে, আমি এটার পক্ষেও না বিপক্ষেও না। আপনি যে জাদুঘরটা বানাইলেন, সেদিন তো এই যে বিএনপির মতো বড় দল ছিল, ইউনূস সাহেবের তো কি সম্বল ছিল, এই সমস্ত দলও তো তখন প্রতিবাদ করে নাই যে এইটা কোনোভাবে জাদুঘর হইতে পারবে না। তখন আপনি নীরব ছিলেন। আবার আজকে যদি এটারে জাদুঘর বানাইতে চান, আজকে আপনার নির্বাচিত সরকার আসছেন ক্ষমতায়, আপনি যদি জাদুঘর বানাইতে চান 2/3 মেজরিটির বদৌলতে জাদুঘরও বানাইতে পারেন, 2/3 মেজরিটির বদৌলতে এটারে প্রধানমন্ত্রীর বাসভবনও বানাইতে পারেন। এখানে আইন বা চিন্তা ভাবনার কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যখন যে সিচুয়েশন সেই মোতাবেক চলা। যেমনিভাবে এই সরকারি দল বলতেছে সেন্টিমেন্টের কারণে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ করছে। ইনফ্যাক্ট আওয়ামী লীগ গত 15 বছর কি করছে, কোনো ঘটনা ঘটাই বলছে আদালতের আশ্রয় দিতে। কারণ যখন 2/3 মেজরিটি থাকে তখন আদালত তার নিয়ন্ত্রণ থাকে অলিখিতভাবে। যদি বলেন কোন যুক্তিতে, সেটা কীরকম আমি বলি, যখন আপনি বিচারক নিয়োগ অধ্যাদেশটাকে বাতিল করে দিলেন, তার মানে বিচারক নিয়োগ করব সরকার। এখন সরকারের একজন মন্ত্রী যখন হাঁটবে বিচারকদের পাশ দিয়ে, বিচারকের মাথায় শুধু ঘুরবে কি আমার নিয়োগকর্তা উনি। প্রশাসনের ভিতর দিয়ে হাঁটবেন, পুলিশের আইজি মনে করবে আমার নিয়োগকর্তা উনি। আপনি পুলিশ সংস্কার অধ্যাদেশ পাশ করলে এইটা ভাবতেন না, বিচার বিভাগের দিনের সংস্কার করলে এইটা ভাবতেন না। আমরা চাই আতঙ্কের রাজনীতি, আমরা চাই আমাকে ভয় পাক, আমাকে ভালোবেসে দাঁড়াক, উই ডোন্ট ওয়ান্ট ইট। ধন্যবাদ আপনার। অবশ্যই তার তো অনেক, 1 নম্বর তার রাজনৈতিক অভিজ্ঞতা নাই, 2 নম্বর এই দেশের রাজনীতি কখনো করেন নাই, 3 নম্বর এই দেশের লোকজন উনি চেনেন না। আচ্ছা, সদিচ্ছার অভাব থাকতে পারে, যাই হোক, এগুলো তো তার লেখু না। আবার যদি আপনি ধরেন যে পর্যায়ে দেশটাকে রাইখে গেছিল শেখ হাসিনা, সেখান থেকে একেবারে যেখানে যাওয়ার কথা সেই জায়গাটা থেকে কিন্তু অর্থনীতিকে ধরে রেখেছেন। গুণ দোষ সবারই থাকবে, কিন্তু যে কথাটা একটু বলি, আপনি যে বলতেছেন যে অর্থনীতি যে জায়গায় দলের সাথে মুখ দেখা দেখি হয়েছে, আপনি যে বলতেছেন যে জায়গায় যাওয়ার কথা, শেখ হাসিনার পতনের 2.5 বছর আগে থেকে আমরা শুনতেছিলাম যে দেশটা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। 2.5 বছর যাবত হয়েছে শ্রীলঙ্কা। জায়গাটাই বলি। এখন একটা বিষয় যেটা ভাই বললো, কামাল ভাই, যে জাপানি গিয়ে দেখছে যে টিকিট কাইটা ইউনূসের বক্তৃতা শোনে, এবং সেটার মেইন কারণ হলো যারা নোবেল লরিয়েট তাদের বক্তব্য, তাদেরকে নাকি তারা খুব সম্মান করে। প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব, তার সম্পর্কে যথেষ্ট কথা, উনি এনজিও সরকার, উনি দেশটাকে ধ্বংস করছেন, নিজের স্বার্থটা নিজে দেখছেন, অনেক লাইসেন্স নিছেন। আবার নোবেলটা যে আনছেন সেটাও সে খুব কৌশল করে আনছেন। মানে ইউনূস সাহেব সারা পৃথিবীর লোকরে বোকা বানাইতে পারলেও
বাংলাদেশের জনগণের সে বোকা বানাইতে পারে নাই, যার জন্য তাকে এই সে ক্ষমতায় থাকাকালীন 250 দাবি দেওয়া ফেস কইরা শেষ পর্যন্ত নির্বাচন একটা দিয়ে চলে যাইতে সে বাধ্য হয়েছে অনেকটা। কেউ কেউ বলে সে লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু আমি ইন অ্যাকশন দেখছি প্রথম বিএনপি নির্বাচন চাইলো 7ই আগস্ট 2024-এ 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা বিএনপির লোকই তাকে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা 13 জন লন্ডন যাওয়ার পর এসে ডেট দিলেন ফেব্রুয়ারিতে 2026-এ নির্বাচন।